আজকে ওড়িশা এফসির বিরুদ্ধে অন্যতম একটা কঠিন ম্যাচে নামতে চলেছে মোহনবাগান। এখন মোহনবাগানের গত কয়েকটা ম্যাচের পারফরমেন্স দেখে মনে হচ্ছে না যে মোহনবাগানের কাছে খুব কঠিন হতে চলেছে ম্যাচটা, কিন্তু বাস্তবে ম্যাচটা কঠিন, কারণ দু দলের যে ধরনের প্লেয়ার রয়েছে, দুটো দলই খুবই ক্ষমতাশালী দল। দুটো দলের যা প্লেয়ার রয়েছে তারা প্রত্যেকেই যথেষ্ট নাম করা প্লেয়ার, আইএসএল কাঁপানো প্লেয়াররা রয়েছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে এটাই যে উড়িষ্যার প্লেয়ারদের একটু বয়স হয়ে গেছে, মোহনবাগানের প্লেয়াররা সে তুলনায় যথেষ্ট ইয়ং প্লেয়ার এবং তারা অনেক বেশি ফর্মে আছে উড়িষ্যা এফসির প্লেয়ারদের থেকে। তো সহজ ম্যাচ হবে না। লাস্ট কেরালা ব্লাস্টার ম্যাচ যেটা আমরা খেলেছিলাম, জিতেছিলাম, সেটাও সহজ ম্যাচ ছিল না। আপনারা অনেকেই ভাবেন যে আমি বলছি যে ম্যাচটা কঠিন মানে মোহনবাগান পারবে না, ব্যাপারটা তা নয়। ম্যাচটা কঠিন মানে মোহনবাগান জিততে পারেই, কিন্তু ম্যাচটা কঠিন মানে একটা কঠিন লড়াইয়ের সম্মুখীন হতে হবে, যে যাব সুন্দর করে খেলবো, ওদেরকে উড়িয়ে দেবো, চলে আসবো, ব্যাপারটা সেরকম কখনোই হবে না। তবে মোহনবাগান তো লড়ার জন্য প্রস্তুত রয়েছে, সব রকম প্রস্তুতি তারা নিয়ে রেখেছে। এবং সব থেকে বড় ব্যাপার, মোহনবাগানের কোচের কথাবার্তা থেকে এটাই মনে হচ্ছে যে তিনি কিন্তু কোনোভাবেই ম্যাচটাকে সহজ হিসেবে নিচ্ছেন না। তিনি প্রতিপক্ষকে যথেষ্ট রেসপেক্ট দিচ্ছেন এবং আইএসএল এর আর 5টা কঠিন ম্যাচের মতোই এটা দেখছেন, নিজেদের ম্যাচটাকে মরণবাচন ম্যাচ হিসেবে দেখছেন। কিন্তু বক্তব্য এটাই যে এই ভাবনা চিন্তাটা কি মোহনবাগানের প্লেয়ারদের মধ্যে আছে? মোহনবাগানের প্লেয়াররা কি এটাকে মরণবাচন ম্যাচ হিসেবে নিচ্ছে? 100% দেওয়ার জন্য তারা কি প্রস্তুত আছে? যদি থাকে তাহলে এই ম্যাচে অন্য কোনো রকম কোনো অঘটন ঘটার কোনো সম্ভাবনা নেই। তো আমি বলবো পুরোটাই ডিপেন্ড করে আছে অ্যাপ্রোচের দিকে। মোহনবাগান প্লেয়াররা কোন অ্যাপ্রোচে ম্যাচটা খেলতে চলেছে, সেই তুলনায় ম্যাচটা মোহনবাগানের কাছে কঠিন হবে বা ইজি হতে চলেছে। এবার যদি আলোচনা করি আহমেদ জাউ থাকা না থাকাটা কতটা মোহনবাগানের জন্য সুবিধাজনক। দেখুন, আহমেদ জাউ এমন একটা নাম, সে যে কোনো টিমে থাকলে সেটা মানে অপোনেন্ট টিমে থাকলে অপোনেন্ট টিমের একটা প্রবলেম হয়। আজকে আমাদের গ্রেগ স্টুয়ার্ট থাকা না থাকাটা যতটা ইম্পর্টেন্ট, তার থেকে কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট আহমেদ জাউর থাকা না থাকা। এর সুবিধে অসুবিধে দুটোই আছে। সুবিধে হচ্ছে যেটা মেনলি, সেটা হচ্ছে আহমেদ জাউর খেলার দিকে যদি বলি, তাহলে আহমেদ জাউর সুন্দর কিছু ডিফেন্স চেরা পাস আসে, সেখান থেকে প্রচুর গোল হয়। আহমেদ জাউর কর্নার থেকেও গোল হয়েছে। তো যেমনই খেলুক, মানে যতটাই বিদঘুটে খেলুক বা মারকুটে খেলুক না কেন, আহমেদ জাউর খেলাটা এবং আহমেদ জাউ প্লেয়ার হিসেবে যথেষ্ট বড় মাপেরই প্লেয়ার। তবে আমার মনে হয়েছে মোহনবাগানের মেন অ্যাডভান্টেজ এটাই যে কোনো প্লেয়ার ওই বিচ্ছিরি ট্যাকেল বা আগামী কিছু ম্যাচের জন্য মাঠের বাইরে চলে যাওয়ার এই রিস্কটা থেকে কিছুটা হলেও নিস্তার পাওয়া গেছে। এইটুকুই অ্যাডভান্টেজ, এর বাইরে কিছু নয়। কে খেললো কে না খেললো সেটা নিয়ে মোহনবাগানের কিন্তু অত মাথা ব্যথা নেই। তবে আহমেদ জাউ না খেলার ফলে একটা চাপও আছে, কারণ আহমেদ জাউ না খেলা মানে ওদের ডিফেন্সে কিন্তু দুজন বিদেশি ডিফেন্ডার খেলার সম্ভাবনা বাড়ছে। মানে মোর্তাদা ফল এবং কার্লোস দেলগাদো দুজনে একসঙ্গে খেলবে আমাদেরই মতো, যার ফলে ওদের ডিফেন্স ভাঙাটা, একজন শুধু মোর্তাদা ফল খেলার থেকে দুজন বিদেশি খেললে কিছুটা ভাঙাটা কঠিন হবে এবং ডিফেন্সটা ওদের অনেকটা কম্প্যাক্ট হবে। কিন্তু মজার বিষয় এটাই যে মাঝ মাঠের যে খেলাটা আহমেদ জাউ তৈরি করে বা মাঝ মাঠে যে একজন বিদেশি ফিল্ডার, সেটা ওদেরও কম থাকছে মিডফিল্ডারটা। তোরা ওদেরও খেলার মেন কেন্দ্রবিন্দু হয়ে থাকবে বুমোস। আমাদের যদি গ্রেগ স্টুয়ার্ট খেলে তাহলে আমাদেরও মূল খেলার কেন্দ্রবিন্দু হয়ে থাকবে গ্রেগ স্টুয়ার্ট। ফলে স্টুয়ার্ট ভার্সেস বুমোস একটা লড়াই দেখা যাবে। বুমোসকে আটকানোর দায়িত্বটা সম্ভবত নিতে হবে পুরোটাই আপুইয়াকে। একইভাবে ওরাও চাইবে গ্রেগ স্টুয়ার্টকে আটকাতে। তবে আমার মনে হয় থাপা যদি খেলে আপুইয়ার সঙ্গে, তাহলে মিডফিল্ডে আমাদের আধিপত্য বেশি থাকবে। আর যদি দীপক টাংরি খেলে তাহলে আমাদের মিডফিল্ডটা প্রায় কাছাকাছি জায়গায় পৌঁছে যাবে। তবে এখানেও মোহনবাগানের একটা বড় অ্যাডভান্টেজ রয়েছে, কারণ উড়িষ্যাকে আজকে 3 পয়েন্ট পেতেই হবে। 3 পয়েন্ট ছাড়া ওদের কোনো ভাবনা চিন্তা নেই, তাই ওদেরকে একটা অল আউট খেলা খেলতে হবে। মোহনবাগানের কিন্তু এরকম কোনো ব্যাপার নেই যে 3 পয়েন্ট না পেলেই চলবেই না, ফলে প্রথম মিনিট থেকে বিভৎস আক্রমণ করতে হবে, সেরকম নয়। মোহনবাগানকে নর্মাল খেলা খেলতে হবে। তারা অবশ্যই 3 পয়েন্টের জন্য ঝাঁপাবে, কিন্তু তাদের কাছে এই সুযোগটা আছে যে অপোনেন্টের খেলাটা দেখে নিয়ে, বুঝে নিয়ে, তাদের অ্যাটাকটাকে ডিফেন্স করে তারপর অ্যাটাকে যেতে পারে। এক্ষেত্রেও মোহনবাগানের একটা বড় অ্যাডভান্টেজ রয়েছে। মোহনবাগানের প্লেয়াররা কিন্তু প্রত্যেকেই 90 মিনিট খেলার মতো ফিটনেসের জায়গায় রয়েছে। ওড়িশা এফসির প্লেয়াররা কিন্তু পুরো 90 মিনিট একই পেসে একইভাবে অপারেট করতে পারবে না। এছাড়া মোহনবাগানের 12th ম্যান হিসেবে 50,000-এর ওপর দর্শক থাকবে, এটাই এক্সপেক্ট করা হচ্ছে। ফলে এটাও মোহনবাগানের কাছে একটা বড় অ্যাডভান্টেজ হতে চলেছে। তবে আজকের ম্যাচে আমার মনে হচ্ছে যে লিস্টন কোলাসো, মনবীর সিং আর আমাদের যে স্ট্রাইকার থাকবে জেমি ম্যাকলারেন বা জেসন কামিন্স, যেই থাকুক না কেন, এই 3 জনের ওপর খেলার রেজাল্টটা ডিপেন্ড করে আছে। কারণ ডিফেন্স মোহনবাগান করবে বলেই আমার ধারণা। মাঝ মাঠে মোহনবাগানের খুব একটা সমস্যা হবে না গ্রেগ স্টুয়ার্ট খেললে।
জায়গা একটাই, ওদের দুটো বিদেশি ডিফেন্ডার ভার্সেস আমাদের 3 জন অ্যাটাকার। তো আমাদের 3 জন অ্যাটাকার যদি গোল তুলতে পারে, মানে লিস্টান যদি প্রপার ক্রস করতে পারে, মনবীর যদি ঠিক মতো পাস করতে পারে, ম্যাকলারেন যদি সেটাকে ফিনিশ করতে পারে, তাহলে ম্যাচ বার করাটা আমাদের কাছে সমস্যা হবে না। তবে আবার বলছি, ম্যাচটা মোটেও সহজ হবে না। ম্যাচটা আগের দিনের কেরালা ব্লাস্টার ম্যাচের মতোই টাফ হতে চলেছে এবং এখনো পর্যন্ত মনে হচ্ছে ম্যাচটা কিন্তু হাড্ডাহাড্ডি একটা ম্যাচ হতে চলেছে। এখন এর মধ্যেই অনেক জায়গায় কিন্তু ইস্টবেঙ্গলের তরফ থেকে অনেক পোস্ট চলে এসছে যে মোহনবাগান এমন টাকা দিয়েছে, আমের যাও ম্যাচ খেলার আগে পালিয়ে চলে গেছে। জানি এগুলো এক্সপেক্টেড ছিল, আনএক্সপেক্টেড কিছু ছিল না, কিন্তু অনেকেই জানে না যে আমের যাওর সঙ্গে কিন্তু একটা প্রবলেম অনেক দিন ধরেই চলছিল। আমের যাও যেভাবে ম্যাচে নামছিল আর রেড কার্ড খেয়ে উঠে যাচ্ছিল, ম্যাক্সিমাম ম্যাচ উড়িষ্যাকে 10 জনে খেলতে হচ্ছিল, সেটা নিয়ে ম্যানেজমেন্টের সঙ্গে বা কোচের সঙ্গে একটা প্রবলেম কিন্তু ছিলই। তো সেটা নিয়ে আমাদের ভেবে কোনো লাভ নেই, অপোনেন্টের কে খেলছে কে না খেলছে, আমাদের ম্যাচটা জিততে হবে, 3 পয়েন্ট পেতে হবে। সে অপোনেন্টের যদি আমের যাও হোক বা অন্য কোনো বড় প্লেয়ার হোক, সে খেলুক বা না খেলুক, আমাদের তো ম্যাচটা জিততেই হবে। তো সেই হিসেবে আমাদের টার্গেট করতে হবে। সম্প্রচার নিয়ে যে ব্যাপারটা আগের দিন বলছিলাম, তো আমিও কালকে ফেঁসেছি, কারণ কালকে বিকেলেই আমায় দেখাচ্ছিল যে ফ্রি টাইম শেষ হয়ে যাচ্ছে, মানে যেটা অনেকেই কমেন্টে বলেছিলেন একটা সার্টেন ফ্রি টাইম দিচ্ছে, সেই টাইমটা শেষ হয়ে গেলে সাবস্ক্রাইব করতেই হবে। আমার জানা নেই যে কোনো অন্যভাবে কিভাবে খেলা দেখা যেতে পারে। আমি 99 টাকা দিয়ে 3 মাসের একটা সাবস্ক্রিপশান নিয়ে নিয়েছি, তো সেইটা দিয়েই খেলাটা দেখব। এবার সাবস্ক্রিপশান নেওয়ার সময় অনেকে ভয় পাচ্ছেন যে প্রতি মাসে প্রতি 3 মাস অন্তর 149 টাকা করে কেটে নেবে বা মাসে মাসে 149 টাকা কাটবে, এরকম ব্যাপার আছে। তো সেইটার ঝামেলায় যাওয়ার দরকার নেই। আপনি সাবস্ক্রাইব করে নেওয়ার পর ঠিক শেষ হবার 2 দিন বা 1 দিন আগে সাবস্ক্রিপশানটা ক্যান্সেল করে দেবেন। 3 মাস পরে অত ফুটবল খেলা কিছু থাকবে বলে আমার মনে হয় না। তারপর সামনের সিজনের আগে দেখা যাক, যদি ফ্রি করে তো ফ্রিতে দেখতে পাবেন, তা না হলে আবার একটা কিছু প্যাক বলবে, সেটা দিয়ে কয়েক মাসের জন্য রিচার্জ করে নেওয়া, আর এছাড়া কোনো অপশান নেই। আর কিছু লিঙ্ক আছে, সেই লিঙ্কগুলো কখনো খেলা দেখায়, কখনো দেখায় না, ঝাপসা হয়ে যায়, কখনো বন্ধ করে দেয়, এইসব সমস্যা আছে। তো খেলা দেখার ক্ষেত্রে আমি এই সমস্ত সমস্যার সম্মুখীন হতে চাই না, ওই জন্য আমি রিচার্জ করে নিয়েছি। আর 99 টাকায় যেহেতু 3 মাস দিচ্ছে, এমন কিছু বেশি টাকা নয়, তাই আমি করে নিয়েছি। তো আজকে আমরা একটা ইতিহাস সৃষ্টির দোরগোড়ায় দাঁড়িয়ে আছি। তো ওই দিকেই তাকিয়ে থাকতে হবে যে আজকে ইতিহাসটা হচ্ছে না আবার পরের ম্যাচে তার জন্য ওয়েট করতে হয়। তো আর বিশেষ কিছু বলার নেই, সন্ধ্যে 7:30টার জন্য ওয়েট করে আছি। আপনারা দলে দলে মাঠে যাচ্ছেন এবং যাবেন জানি, এবং আশা করি আপনারা আজকে লিগ শিল্ডের জয়ের আনন্দটা উপভোগ করেই মাঠ থেকে ফিরবেন। এবং আশা করছি যে আজকে ম্যাচের পরে এই লিগ শিল্ড জয় নিয়ে ভিডিও দিতে পারবো, এই এক্সপেকটেশান নিয়েই এই ভিডিওটা শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।